চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি 2016 সালে রক্ত সিনেমার মাধ্যমে অভিষেক ঘটিয়েছিলেন এবং তারপর ডজন ডজন খানিক সিনেমা উপহার দিয়েছেন আমাদেরকে এবং তিনি খুব গুণী শিল্পীদের সাথেও কাজ করেছেন এবং এখন তার জায়গাটা তিনি পাকাপোক্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছেন। দর্শক, প্রতিনিয়তই আমরা চেষ্টা করি ঈদের এই সময়টাতে আপনাদের মাঝে এমন একজনকে উপস্থিত করার যাকে নিয়ে আমরা অনেক গল্প করব এবং অনেক আড্ডা হবে, শুনবো তার ব্যক্তিগত কথা। সো দর্শক, পরিচয় করিয়ে দিতে চাই, হয়তোবা আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আমরা কার কথা বলছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় নায়ক জিয়াউল রোশন। শুভ সকাল, কেমন আছেন? ঈদ মোবারক। কেমন আছেন? ঈদ মোবারক। ভালো আছি আলহামদুলিল্লাহ। সো ঈদের এই সময়টাতে, যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, সো ঈদের দিন তো অবশ্যই ভালো কেটেছে। আজকের কি কি প্ল্যানিং হয়েছে এবং ঈদের দিন কি কি প্ল্যানিং ছিল? ঈদের দিন তো আসলে নামাজের বাইরে খুব বেশি একটা প্ল্যানিং আমি রাখি না। দেখা যায় যে নামাজ পড়তে যাই, নিজের গ্রামের বাড়িতে নামাজটা পড়ি। নামাজ পড়তে গেলে আমাদের গ্রামের যত আত্মীয় স্বজনরা রয়েছেন এবং ফ্রেন্ডসদের সঙ্গে দেখাটা হয় না, কারণ ফ্রেন্ডসরা, আমার ফ্রেন্ড সার্কেলরা, ওদের সঙ্গে আমি বিকেলের বা সন্ধ্যার সময়টা রেখে দিই ওদের সঙ্গে আড্ডা মারার জন্য। তো সকাল সময়টা আব্বুর সঙ্গে একদম সকাল সকাল আম্মুর বানানো সেমাই টেমাই খেয়ে আব্বুর সঙ্গে নামাজ পড়তে চলে যাই। তারপর মানে আমাদের গ্রামের, আমার যেখানে জন্মস্থান আর কি, সেখানে নামাজ কমপ্লিট করে দাদা দাদির কবরটা জিয়ারত করে দেন আত্মীয় স্বজন যারা আছে গ্রামে তাদের সঙ্গে মোলাকাত করে বা দেখা করে, কাজিনরা আছে গ্রামের, তাদের সঙ্গে দেখা করে দেন আবার বাসায় চলে আসি। বাহ, খুব। আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের হোমটাউন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, আর আখাউড়াতে হচ্ছে আমার জন্মস্থান। আচ্ছা, সো ঈদকে ঘিরে আমাদের নর্মাল যারা পিপল রয়েছে তাদের তো একটা আলাদা ধরনের একটা রুটিন থাকে, বাট চলচ্চিত্র অঙ্গনে যারা কাজ করে তাদের তো ব্যস্ততা অনেক বেশি এবং তাদের অনেক জায়গায় দাওয়াত থাকে, অনেক কাজ থাকে টেলিভিশনে। সব মিলিয়ে আসলে এখন কেমন কাটছে ঈদের এই সময়টা? কতটুকু প্রেশার ফিল করছেন? ঈদের এই সময়টায় আসলে না, প্রেশার ঠিক না, কারণ কাজ না করলে তো বসেই থাকতে হবে। সো সময়টা আসলে কেটে যায়। সো ব্যস্ততার মাঝখানে থাকলে ভালোই লাগে। তবে মাঝে মাঝে অনেক বেশি প্রোগ্রাম থাকলে একটু চাপ অনুভূত হয়, তখন মনে হয় যে না, কিছুটা রিল্যাক্স থাকার প্রয়োজন। আচ্ছা, ছোটবেলার ঈদটা বেশি মিস করেন নাকি বড়বেলার ঈদটা? ছোটবেলার স্মৃতিগুলো আসলেই খুব মানে মধুর, যখনই মনে পড়ে তখন ভালো লাগে। ছোটবেলায় কি করতাম? কোন একটা স্পেশাল স্মৃতি আছে যেটা খুব এখনো হাসায়? আমি ছোটবেলায় ভীষণ রকমের বাইক লাভার ছিলাম। তো ক্লাস 5-এ যখন ছিলাম তখন থেকে আমি একটু আব্বুকে ভীষণ জ্বালাতন করে একটু বাইক চালানোর চেষ্টা করতাম। একদিন নামাজ কমপ্লিট করে আমি মানে ইনফ্যাক্ট আমি বাইকটা চালাবো বলে ঈদগাহ ময়দানে আব্বু বাইকটা নিয়ে গিয়েছিল। তো সেদিন বাইক চালানোর সুবিধার জন্য আমি পাঞ্জাবিও পরে যাইনি, আমি প্যান্ট শার্ট পরেছিলাম। আব্বু ভীষণ রাগ করেছিলেন আমি পাঞ্জাবি কেন পরি নাই। তো আমি তো আমার মাথার মধ্যে রেখেছি যে না, নামাজটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বাইকটা নিয়ে বের হয়ে যাব আমার বন্ধুদেরকে নিয়ে। দেন নামাজ কমপ্লিট করে মোনাজাত করিনি, মোনাজাতের জন্য একটু সার্টেন টাইম ওয়েট করতে হয়, হ্যাঁ, কারণ হুজুর খুতবা পাঠ করেন। বের হয়ে আমার বন্ধুদেরকে নিয়ে 3 জনকে নিয়ে আমি বাইক নিয়ে বের হয়ে গেলাম। তো সেই দিন আমার মনে পড়ে যে সেদিন আমি 3 জনকে নিয়ে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো যদিও এতটা ইনজোর্ড ছিলাম না, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইনজোর্ড হওয়ার পরে আমার মানে পা দিয়ে কন্টিনিউয়াসলি রক্ত পড়তেছিল। পরে আবার চিন্তা করলাম যে না, এখন যদি রক্ত বাসায় গিয়ে দেখায় তাহলে তো আর বাইক চালানো হবে না, এক কাজ করি বিকাল পর্যন্ত চালাই, তারপর বাসায় যাব। তো এই অবস্থায় আমি মানে বিকাল পর্যন্ত বাইরেই ছিলাম। দেন বাসায় গিয়ে লাঞ্চ করেছি আর কি। আর ব্লিডিং কমপ্লিট, আমার কাপড় চোপড় তো মোটামুটি প্রায়। পরে বাসায় গিয়ে কি বাসায় আমি বলি নাই, আমি বাসায় যাওয়ার পরে কোন একজন চাচা হয়তো দেখেছেন বাইরে থেকে, গিয়ে বলেছেন যে আপনার ছেলে তো দেখলাম যে 3 জনকে নিয়ে বাইকে অ্যাক্সিডেন্ট করলো। তখন আব্বু ডেকে বলছে কোথায় ব্যথা পেয়েছো দেখি। দেন দেখালাম আর কি। আসলে সময়টাই অন্যরকম ছিল না, একটা মজার সময়। আপনার 2016 সালে রক্ত সিনেমা দিয়ে যে অভিষেকটা ঘটে সিনেমা অঙ্গনে, তার আগে তো আপনি মডেল হিসেবে কাজ করেছেন। নট দ্যাট আমাদের হয়তোবা এই ধরনের একটা ইনফরমেশন আছে যে মডেল অভিনেতা ছিলাম না, আসলে ইনফরমেশনটা সত্যি না। আচ্ছা, আমি ফ্যাশন জগতে ওইভাবে কাজ করি নাই। আচ্ছা, তার মানে এর আগে কখনো কোনো কাজ করা হয়নি? না, আমি কোনো কাজকর্মে ইনভলভ ছিলাম না। ফ্যাশনে 1-2টা আমি শখের বসে কাজ করেছিলাম, ওটা আসলে প্রফেশনালি বলা যায় না। আচ্ছা, বুঝতে পারছি। সো এই যে অভিষেকটা ঘটেছে, যে সিনেমা অঙ্গন দিয়েই আপনার অভিষেকটা ঘটেছে এবং আপনি সিনেমাতেই কাজ করবেন এরকম আসলে চিন্তা ভাবনা এবং অফারটি আপনি কিভাবে পেয়েছিলেন? আমার একদমই
2টা বা 3টা ছবি প্রফেশনাল ক্যামেরা দিয়ে তোলা ছিল আর কি। সেটা আমার ভার্সিটিতে যখন ছিলাম, আইওবিতে পড়াশোনা করেছে, আমি আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে গিয়েছিল আর কি। ও 2-3টা ফটোশ্যুট করবে, আমাকেও নিয়ে গেলো যে দোস্ত চল তোর 1-2টা ছবি তুলে দিব। তো আই ওয়াজ নট দ্যাট ইন্টারেস্টেড। বললো যে চল 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 একটা তোর কয়েকটা খুব ভালো ভালো কয়েকটা ছবি তুলে দিব, তোর ফেসবুকে তুই এটা আপলোড করতে পারবি। তখন হি ওয়াজ এ প্রফেশনাল মডেল। তখন আমি গেলাম, যাওয়ার পর এমনি 2-3টা ক্লিক করলো আর কি। ক্লিক করার পর আমি ওই ছবিগুলো আবার আমাকে যখন পাঠায়, ওইগুলো এডিট ছাড়াই আমি ফেসবুকে আপলোড দিয়েছিলাম। আপলোড দেওয়ার পর সামহাউ আজিজ ভাই হয়তো চোখে পড়ে, তো আজিজ ভাই আমাকে তখন ডেকে না, আমাকে ফেসবুকে নক করে আর কি, যে তোমার হাইট কত। হ্যাঁ, বললাম যে 6 feet 2। তখন আমি চিনতাম ওনাকে খুব ভালোভাবে চিনতাম, যে জাজ মাল্টিমিডিয়ার একজন চেয়ারম্যান ইনি আছেন, আব্দুল আজিজ নাম। দেন উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি আজকে রাত 8টার সময় আমার সাথে একটু দেখা করতে পারবা? তখন আমি বললাম যে হোয়াট ইজ দ্য ইস্যু? তখন বললো যে আমাদের একটা বিগ বাজেটের একটা জয়েন্ট ভেঞ্চার ফিল্মের ইস্যুতে তোমাকে নিয়ে কথা বলবো। তো আমি আর মানে কাইন্ড অফ আমি জাস্ট ব্যাপাচিকে খেয়ে গেছি, এবং এরকম এত বিশাল বড় একটা অফার আনএক্সপেক্টেড ছিল। সো টু বি ভেরি অনেস্ট, আনএক্সপেক্টেড ছিল। দেন হি কল্ড, এবং আমি গেলাম 8টার সময় গিয়ে ওখানে উপস্থিত হলাম। 2জন ডিরেক্টর ছিল আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। তখন বললো যে তুমি ইন্টারেস্টেড কিনা। তখন এই এসকে মুভিজ ছিল আর কি, আমাদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করেছে। তখন ওই ইন্টারভিউ নিয়ে আমাকে বললো যে তুমি কি কাজ করেছো কোথাও? আমি শোনো অ্যাক্টিং, কোনো থিয়েটার? আমি বললাম নাও। ডান্স কখনো করেছে? বললাম যে নাও। তখন তারপরেও ওরা কথাবার্তা বলে ওদের মনে হয়েছে যে না, ওরে রেডি করা যাবে, ওকে রেডি করা যাবে। তখন কয়েকজন ডিরেক্টরের মতামত নিলেন, বললো যে না, ওরা 3 মাস সময় দিলে ও মোটামুটি যে কনফিডেন্স লেভেল আছে ও করতে পারবে। এটা জাকির হোসেন রাজু স্যার বলছিলেন আর কি। আচ্ছা। তখন কলকাতা থেকেও ফিডব্যাক দিল যে না, আমরা যেই জিনিসটা চাচ্ছি ওর মধ্যে আছে, তবে গ্রোম আপ করে নিলে ও ঠিক হয়ে যাবে। দেন অ্যাকচুয়ালি আই ওয়াজ নট গ্রোম আপ বাই এনি প্রফেশনালস। আমি নিজে আসলে নিজেকে রেডি করেছিলাম। আচ্ছা। দেন 3 months পরে রক্ত মুভির শুটিংয়ে যায় আর কি। দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি আই কেম টু ফিল্ম ইন্ডাস্ট্রি। আচ্ছা, বাহ, চমৎকার একটা লাইফ স্টোরি, মানে টার্নিং পয়েন্ট আপনার লাইফ স্টোরিটা খুব ভালো। ভেরি কমন স্টোরি টু মি। তাহলে আমরা একটু জানতে চাই যে আপনার চোখে বাংলাদেশের সেরা নায়িকাকে? আমার চোখে শাবানা ম্যাম। আসলে সেরা বললে অনেককেই বলতে হবে। হ্যাঁ, উনি তো অবশ্যই। আমার মাথায় 3-4 জন যারা আছেন তাদের মধ্যে আমি একজনের নাম বললাম আর কি। আচ্ছা, আর যদি আমি এই প্রজন্মের কারো কথা বলি, যাদের এখন কাজ আপনি দেখতে পাচ্ছেন, বা সেটা বলা না বলে যদি কার কাজ আপনার ভালো লাগছে? এই প্রজন্মে তো আসলে অনেকেই সবাই ভালো করছে। আপনার চোখে কারটা বেশি ভালো? বুবলি, শি ইজ এ ফাইনেস্ট অ্যাক্ট্রেস। জয়া হাসান আপু আছে। তারপর অ্যাক্টিং এর রেসপেক্ট থেকে চিন্তা করলে অনেকেই ভালো, পরি ভালো করে। আচ্ছা, এবং আপনার রক্ত সিনেমাতেও প্রথম যে নায়িকা ছিলেন উনি পরিমণি ছিলেন, রাইট? সো কেমন ছিল তার সাথে কাজ করার অভিজ্ঞতা? আমি তো তখন একেবারেই নতুন একজন নিউ কামার, আর পরি তো মানে শি ওয়াজ সেটেলড অন দ্যাট টাইম, মানে একজন এস্টাবলিশড অ্যাক্ট্রেস। সো মানে ওটা নিয়ে কোনো চাপ অনুভূত হয় না যে না মানে শি ইজ অ্যান অ্যাক্ট্রেস। কারণ হচ্ছে এর আগে ওর সঙ্গে ফটোশুটে দেখা হয়েছে, তখন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সো সিনেমাই মনে হয়েছে শি ওয়াজ লাইক এ ফ্রেন্ড। আচ্ছা, এর পরবর্তীতে যাদের সাথে কাজ করেছেন জুটি হিসেবে কি মনে হয় দর্শক কাকে পছন্দ করে আপনার পাশে? জুটি হিসেবে তো আমার বুবলির সঙ্গে তো অলমোস্ট এখনো পর্যন্ত 9টা সিনেমায় সাইন করা হয়েছে, যদিও মুক্তি পেয়েছে 4টার মতো। পূজার সঙ্গে কাজ করা হয়েছে। পূজার সঙ্গে আমার সাইকো সিনেমার জুটিটা ভীষণ মানুষের মধ্যে একটা চাহিদা তৈরি করেছে আমার কাছে মনে হয়েছে। আর পরির সঙ্গে তো সেকেন্ড কাজ হয়েছে, মাহির সঙ্গে কাজ হলো। সো অনেকে যেমন মাহিকে রেগুলার পাওয়া যাচ্ছে না ইন্ডাস্ট্রিতে, আর পরিও আসলে এতটা রেগুলার না। তবে বুবলির সঙ্গে আসলে কাজ চলমান রয়েছে আমার। যেমন সামনে বুবলির সঙ্গে আমার 3টা সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আচ্ছা, সো বুবলি আপুকে নিয়ে যেহেতু আপনার সিনেমা হয়েছে অনেকগুলো এবং প্রচুর ভালো ভালো গান রয়েছে, সেখান থেকে একটি গান আমরা দর্শকদের উদ্দেশ্যে প্লে করতে চাই। চলুন দর্শক, কোন সিনেমাটি রিলিজ পেয়েছে আপনার? সর্বশেষ রিভেঞ্জে মুক্তি পেয়েছে আমার। আচ্ছা,
সো প্রত্যেকটা সিনেমা নিয়ে একটা এক্সপেকটেশন থাকে স্বাভাবিকভাবে কাজ করার জায়গা থেকে, যে দর্শকরা এইভাবে নিবে বা এইভাবে নিবে, কিন্তু দর্শকের কাছে যাওয়ার পর কিন্তু বিষয়টা অনেক সময় ঘুরে যায়, যে এমন আনএক্সপেক্টেড জিনিসগুলো আসলে দর্শকরা পছন্দ করে, অথবা নিজের জায়গা থেকে যেটা মনে হয় দর্শকরা খুব গ্রহণ করবে সেটা হয়তো বা করেন না। সো এমন কোন আসলে সিনেমাটা মনে হয়েছে যে আপনি আপনার 100% দিয়েছেন, বাট দর্শকরা আসলে হয়তো বা ওইভাবে নেয়নি, বা দর্শকরা আসলে পারফেক্টলি নিয়েছে? আমি আমার এখনো পর্যন্ত 100% এফোর্ট দিয়ে কাজ করেছি 3টা। ফার্স্ট মুভি তো রক্ত ছিল। রক্ত তো আমার তখন আমার অ্যাক্টিংয়েও যথেষ্ট নতুনত্ব থাকার কারণে কিছুটা ডেফিনেটলি তো জড়তা কাজ করবেই আমার কাছে মনে হয়েছে। তো এটা দর্শকরা খুব ভালো রেসপন্স দিয়েছে প্রথম মুভিতে। সেকেন্ডলি আমি সবচেয়ে বেশি এফোর্ট দিয়ে কাজ করেছিলাম বেপরোয়া সিনেমাতে, অ্যান্ড ইট ওয়াজ মানে স্টিল মাই ফেভারিট মুভি, যেখানে আমার এই ছবিটা মানে যারা দেখেছে তারা সবাই মানে মানে অসাধারণ ফিডব্যাক দিয়েছে। অ্যান্ড স্টিল এই ছবিটা আমার মানে যারা দেখে ওদের কাছে মনে হয় যে কম্প্যাক্ট একটা বিদেশি ছবি দেখেছে ওরা, অ্যাকশন ফিল্ম। অ্যান্ড দেন লাস্টলি আমার সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে অপারেশন সুন্দরবনে। সো আলহামদুলিল্লাহ ফিডব্যাকটা ওইরকম পেয়েছি। ইন ফিউচার সিনেমা নিয়ে আর কি কি পরিকল্পনা রয়েছে? মানে আপনি কি সিনেমাতেই কন্টিনিউ করবেন, নাকি ইন ফিউচার কখনো বিরতি নেওয়ার সম্ভাবনা রয়েছে? বিরতি তো আসলে একদিন সবাইকে নিতেই হয়। তবে আমি বিরতির কথা ভাবছি না। তবে কাজ আমি কিছু না, সিলেক্টিভ কাজ করতে চাই। বছরে 2টো সিনেমা করবো এরকম আমার চিন্তা ভাবনা রয়েছে। কারণ হচ্ছে আমাদের সিনেমাতে প্রফেশনাল প্রডিউসার যথেষ্ট ঘাটতি রয়েছে। যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে একটা সিনেমা স্টার্ট হওয়ার পর টানা শুটিং হয় না, বছর 1.5 বছর 2 বছর লেগে যায়। তো দিস আর দ্য প্রবলেম। ভেরি রিসেন্টলি একটা সিনেমার কাজ শেষ করেছি। ইটস এ ভেরি মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টোরি ইন মাই লাইফ অ্যাকচুয়ালি আই অ্যাক্টেড। বাট মানে কাজ 1 মাসের মধ্যে টানা শুটিং হয়ে গেল, কিন্তু সিনেমা চলে আছে। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি আমাদের প্রোডাকশনগুলো ডিলে হয়ে যায়। দ্যার ইজ নো প্রফেশনাল প্রডিউসার, মানে খুবই কম। তো এই এখন থেকে ওই প্রফেশনালিজমের জায়গাটা আমি খুব দেখে শুনে আমি কাজ করতে চাই। কারণ একটা কাজের সঙ্গে লেগে থেকে এফোর্ট দিয়ে কাজ করে না, কাজ ডিলে হলে অনেক প্রবলেম হয়ে যায় প্রজেক্টের। কারণ মানুষের রুচির পরিবর্তন হয়। কারণ আমি এখন যে সিনেমাটা বানাচ্ছি এখনকার রেসপেক্ট থেকে বানাচ্ছি। এখন 3 বছর পরে সেই সিনেমাটা মুক্তি পেলে এই সিনেমা থেকে বেটার অনেক সিনেমা এর মধ্যে চলে আসে। সো এই ছবিটার জন্য অনেক ক্ষতি হয়। সো দ্যাটস হোয়াই আই ডিসাইডেড বছরে আমি সর্বোচ্চ 2টা সিনেমা করব। শর্ট কিছু কোশ্চেন করবো, শর্ট আনসার দিতে হবে প্লিজ। হ্যাঁ, আপনার পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবার হচ্ছে সাদা ভাত, গরুর মাংস, খাসির মাংস। দেশে নাকি দেশের বাইরে, কোথায় ঘুরতে যেতে বেশি ভালো লাগে? আমার বাংলাদেশে তো আসলে অনেক জায়গায় এখনো দেখিনি। আচ্ছা, ঘুরতে ভালো লাগে। আচ্ছা, আপনার জীবনের সেরা অর্জন কি? আমার 2টা বেবি। আচ্ছা, বিয়ে করছেন? প্রেমের বিয়ে নাকি প্রেমের বিয়ে। আচ্ছা, কত বছর প্রেম করলেন? 3 বছর প্রেম করেছি, তারপর বিয়ে করেছি। আচ্ছা, প্রেমের স্টোরিটা একটু জানতে চাই, যেহেতু বিয়ের বয়স কত বছর? আমার অ্যাকচুয়ালি ওর সঙ্গে পরিচয় 18-এ, তারপর 19-এর দিকে বিয়ে। আচ্ছা, তারপর আনুষ্ঠানিক কথা হয়েছে অনেক পরে। বাই দ্য ওয়ে, ও নর্থ সাউথে পড়াশোনা করতো, ওর সঙ্গে ফেসবুকে পরিচয়, অ্যাড্রেসটা আমি পাঠিয়েছিলাম। আচ্ছা, তো একদিন ঠিক কথা বলতে বলতে 1 মাস পরে দেখা হয়েছে ওর সঙ্গে। দেখা হওয়ার পর কথা বলে পরিচিত হয়ে মানে ভালো লেগে যায়, তারপর আস্তে আস্তে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় আর কি। মাশাআল্লাহ, চমৎকার। একটা সময়ের খবরের কাগজে আমরা দেখেছি যে আপনি পেশা বদলাতে চেয়েছেন, এরকম একটা নিউজ হয়েছিল সম্ভবত। এটাকে আপনি অবগত কিনা? না, আসলে আমি হয়তো আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি এই পেশার বাইরে কিছু করতে চান কিনা। তখন বলেছিলাম যে না, ইন্ডাস্ট্রি যেহেতু অবস্থা খারাপ, তখন আই টোল্ড দেম যে আই শুড অ্যাকচুয়ালি আই ওয়াজ প্ল্যানিং টু, মানে অন দ্যাট টাইম আই অ্যাকচুয়ালি রিপ্লাইড যে আমি প্ল্যান করছি আমি একটা বিজনেস লঞ্চ করব। আচ্ছা, ওইটাকে হয়তো নিউজটা করেছে পেশা বদলে ফেলছেন। আচ্ছা, পুরোপুরি সত্য না। ওকে, আমরা দেখি যে স্পেশালি যদি মিডিয়া সেক্টরে বা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারা একটা সময় রাজনীতিতে যুক্ত হন, এবং আমরা যতদূর জানি আপনার বাবা একজন রাজনীতিবিদ। তো সেই সেক্টর থেকে বা নিজের জায়গা থেকে কখনো রাজনীতি সেক্টরে আসার ইচ্ছা আছে কিনা? সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আপাতত ইচ্ছে নাই, কারণ আমাদের পলিটিক্সটা অনেক রেশারেশি। ওইটা আসলে আমি এমনিতে রেশারেশি একটু কম পছন্দ করি। তবে যারা ফিল্ডে সবসময় পরে থাকে, মাঠে পরে থেকে যারা রাজনীতি করে, ওদের রাজনীতির প্যাটার্নটা ডিফারেন্ট, যেটা আমার পক্ষে সম্ভব না। ওটা তো অভ্যস্ত না, এটা আসলে একটা বিশাল অনেক লম্বা সময়ের অভিজ্ঞতার প্রয়োজন। তবে কখনো যদি এরকম সুযোগ হয় যে না, শুধুমাত্র জনগণের জন্য, জনমানুষের জন্য কাজ করব, এবং সেখানে একান্তই একজন
প্রকৃত নেতৃত্বের প্রয়োজন, যিনি শুধুমাত্র জনগণকে নিয়ে ভাববে। সেই স্কোপ যদি কখন আসে তখন আমি চিন্তা করে দেখব। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এখন দর্শকদের আসলে এক্সপেকটেশন কেমন সিনেমা সেক্টর নিয়ে, যেহেতু আমাদের এখন ডে বাই ডে আমরা খুব আপগ্রেড হচ্ছি? সিনেমা নিয়ে দর্শকদের এক্সপেকটেশন অনেক, দেখুন আসলে অনেকেই সিনেমা প্রেমী আছে, সবাই সিনেমা প্রেমী না। অনেকেই খুব একটা সিনেমা যদি খুব নাম করে ফেলে তখন দেখতে যায়, তারপর অনেকেই আছে অপেক্ষায় থাকে যে একটু ভালো সিনেমা কবে আসবে, সিনেমা হলে গিয়ে ছবি দেখতে চায়। তো ইন্ডাস্ট্রিতে এখন একটু আপস অ্যান্ড ডাউনস চলছে, সংখ্যাটা কিছু কমে গেছে সিনেমার। শুটিং একদমই মানে হাতে কোনো 1-2টা ছবি ছাড়া শুটিং হচ্ছে বললেই মানে ভুল হবে। সো এই কন্ডিশনে আসলে কিছু 1-2টা ভালো ছবি আসুক, সেটাই হচ্ছে আমার এক্সপেকটেশন আর কি, দর্শক কিছু ভালো ছবি দেখতে পাক। আচ্ছা, এবং ইন্ডাস্ট্রিতে তো আমরা সবসময় সব আর্টিস্টদের একটা গুঞ্জন দেখতে ভালোবাসি, আর আমরা তাদের পার্সোনাল লাইফে কি হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে খুব ভালোবাসি। দর্শক হিসেবে সবসময় আগ্রহ থাকে যে সে কি করছে। সো এই পার্সোনাল জোনে যাওয়ার কারণে কিন্তু আমরা এবং আমাদের নায়িকাদেরকেও কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলছি। আসলে সবাই বিয়ে করে ফেলছেন, সবাই সংসারী হচ্ছেন। তো এটার কি একটা অভাব হচ্ছে কিনা নায়িকার সেক্টরে? এবং এই যে পার্সোনাল জোনে যে দর্শকদের একটা আগ্রহ এবং জানার, এটা আপনি কি হিসেবে দেখেন, পজিটিভলি নাকি নেগেটিভ? নায়িকাদের বিষয়টা, হ্যাঁ, আমাদের এটা সত্যি যে নতুন নায়িকা আমাদের ওইরকমভাবে তৈরি হচ্ছে না, যেটা খুব প্রয়োজন। আর আমি আমার পার্সোনালি অনেক নায়িকাদের মধ্যে আসলে সরাসরি সিনেমার অনেক অনাগ্রহ দেখেছি। সিনেমা থেকে কমার্শিয়াল বা শর্টকাট যে কাজগুলো হয়ে যায়, ওই কাজগুলোর প্রতি তাদের আগ্রহটা বেশি আমার কাছে মনে হয়েছে। সো এই জিনিসগুলো আসলে সিনেমার জন্য ক্ষতিকর। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলে ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার আগামী কাজগুলোর জন্য এবং আপনার জন্য, স্পেশালি আপনার ফ্যামিলির জন্য। ভালো থাকবেন সব সময়। আবারও ধন্যবাদ, ঈদ মোবারক। এটিএন বাংলায় বসে নিশ্চয়ই আপনারা যারা দেখছেন তারা সবাই এটিএন বাংলার ভীষণ ভক্ত, এবং এটিএন বাংলায় আমি সবসময় আসি। আপনারা আমাকে এখানে প্রায় সময় দেখেন, স্পেশাল অকেশনগুলোতে সবসময় দেখেন। সো সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আমি আমার অন্তর থেকে এক্সপেকটেশন রাখবো যে আপনাদের ফ্যামিলিকে নিয়ে খুব ভালো সময় কাটাচ্ছেন বা কাটাবেন। আর ঈদে আই এম ট্রুলি সরি, আমার এই ঈদে কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না, কারণ নানান জটিলতার কারণে ঈদে ছবি আসলে দেওয়া পসিবল হচ্ছে না। তবে ইনশাল্লাহ নেক্সট ঈদে একটি নয়, আশা করি 2টি সিনেমা নিয়ে আপনাদের সামনে হাজির হবো। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।